হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছেন? হ্যাঁ, আমার আহ, তো চলছে ভালোই। কি অবস্থা সব? এই তো। কি অবস্থা তোমাদের? চলতেছে তো। অনেকদিন পরে বসলাম মনে হয়, আমরা রাফলি এক উইক পর। আমাদের আজকের টপিক হচ্ছে, আমরা কি নিয়ে কথা বলবো যেন? আজকে আম- ওভাবে কি টপিক সিলেক্ট করেছে? আজকে তো অনেক জিনিস নিয়ে কথা বলা শুরু করার কথা। তো কিন্তু আমরা কিন্তু গত এপিসোডে অন্তর্বর্তী সরকার নিয়ে আমরা কিছু কথা বলেছিলাম, কিন্তু সেখানে কিছু পরিবর্তন এসেছে। তো তোমরা কেউ এই পরিবর্তনের কথা বলতে চাও? পরিবর্তন বলতে হ্যাঁ, প্রথমত আমাদের একটা ভুল প্রেডিকশন ছিল। আমরা একটা কথা বলছিলাম যে প্রত্যেকটা অ্যাডভাইজার, প্রত্যেকটা উপদেষ্টা হচ্ছে একটা করে মিনিস্ট্রি রাখবেন। এটা বলা মাত্রই মোটামুটি এটা চেঞ্জ হয়ে যায় এবং একাধিক করে মিনিস্ট্রি তাদেরকে দেওয়া শুরু হয়। একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে তখনই, সেটা হচ্ছে যে এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরায় নিয়ে যাওয়া হয় হচ্ছে টেক্সটাইল মন্ত্রণালয়ে। আপনারা দেখছেন তো নিশ্চয়ই। হ্যাঁ, আমরা যেটা বলতেছিলাম যে এই একটা লোকই ইদি আমিনের মতো উল্টাপাল্টা কথা বলে সরকারকে বিপদে ফেলবে, এবং সে তাই করছে। সে কিন্তু প্রচুর। আমার কাছে মনে হয়েছে যে ওকে যে মানে লোকজন যেভাবে বলে যে ওনাকে নির্বীজ করে দেওয়া হয়েছে, বীজহীন করে দেওয়া হয়েছে মিনিস্ট্রি সরায়া, এটা প্রবাবলি ট্রু না। কারণ হচ্ছে যে টেক্সটাইল মিনিস্ট্রির অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে। একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে ওই সালমান এফ রহমান গ্রেফতার হওয়ার পর বিশেষত উনার মালিকানাধীন যতগুলো গার্মেন্টস ফ্যাক্টরি, এগুলো ন্যাশনালাইজ করা হইতে পারে। এবং যদি ন্যাশনালাইজ করা হয়, অ্যাটলিস্ট কিছুদিনের জন্য যদি করা হয়, এটা আসলে যায় হচ্ছে টেক্সটাইল মিনিস্ট্রির কাছে। সো সেই সেন্সে আসলে এম সাখাওয়াত হোসেনকে কথা বলার জায়গা থেকে সরানো হয়েছে, তার মুখটা বন্ধ করা হয়েছে। কিন্তু তাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে, ব্যাপারটা আসলে একটু এক্সাজারেশন বলে আমার মনে হয়েছে। এবং আরেকটা জিনিস দেখবেন যে উনার হচ্ছে, উনার পরেই যিনি দায়িত্ব নিচ্ছেন, বেশ কয়েকজন অ্যাডভাইজার আসছেন। একজনের নাম হচ্ছে আলী ইমাম মজুমদার, মানে সিভিল সার্ভিসের লোকজনের মধ্যে তুমুল জনপ্রিয় একজন ভদ্রলোক। একই সাথে আসছেন ইকোনমিস্ট দুইজন, দুইজন বা একজন, ওয়াহিদুদ্দিন মাহমুদ। দুইজনই আহ, বলা যায়। সিভিল সার্ভিসের একজন ফৌজুল কবির খান, উনিও কি ইকোনমিস্ট। হ্যাঁ, উনি ওয়ার্ল্ড ব্যাংকে অনেকদিন চাকরি করছে, সো ওনাকে মানে মানে ওটার বাইরে ধরা রাখা যায় যে উচিত। হুম। এবং হ্যাঁ, উনি ইকোনমিস্ট ইটকলের হিসাবে সিইও ধরা যায়। ছিলেন। আপনারা ইটকল চিনেন কিনা আমি জানি না। ইটকল হচ্ছে গভর্নমেন্টের একটা বডি আছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড। হুম। মানে এটা হচ্ছে, আমি যেটা দেখতেছি এখন বাংলাদেশের টেক্সটাইলও যেটা হওয়ার কথা, ফার্স্টে টেক্সটাইলের ওই যে মিলগুলাকে ক্রোক করা, ন্যাশনালাইজ করা, করে প্রাইভেটাইজ করে দেওয়া ডেস্কোর মতন। তো ইটকল হচ্ছে বাংলাদেশে ওয়ান অফ দ্য ফার্স্ট মুভস ইন প্রাইভেটাইজিং ন্যাশনাল প্রপার্টিজ, ন্যাশনাল অ্যাসেটস। এবং ইনি যেহেতু ফাউন্ডিং সিইও অফ ইটকল, মানে প্রথম সিইও ছিলেন ইটকল 97 সালেই। সো দিস কুড অ্যাকচুয়ালি মিন সামথিং। কারণ ফাউজুল কবির খানকে দেওয়া হয়েছে আবার রেলওয়ে, রোড ট্রান্সপোর্ট। এবং আমরা জানি যে রোড ট্রান্সপোর্ট ঘটনাচক্রে বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। এটা ওবায়দুল কাদেরের আগের থেকেই, স্পেশালি ওবায়দুল কাদেরের পর থেকে। আর সবচেয়ে ইন্টারেস্টিং যে লোকটা আমার কাছে মনে হলো সেটা হচ্ছে জাহাঙ্গীর আলম চৌধুরী। আপনাকে চেনেন ওনাকে কেউ? হ্যাঁ, জাহাঙ্গীর আলম চৌধুরী মানে অনেকে বলতেছিল যে এই যে পুলিশ রিফর্ম, তারপর হচ্ছে ইন্ডিয়াকে জবাব দেওয়ার জন্য এম হুম। শাখাওয়াত হোসেন এম শাখাওয়াত হোসেনের সরিয়ে দেওয়াটা হয়তো আমাদের জন্য আর কি, যে ইন্ডিয়া বিরোধী যে সরকারি স্ট্যান্স এইটা নষ্ট করবে। কিন্তু আমার তো মনে হয় যে উল্টাটা। কারণ এই এই ভদ্রলোক হুম। হুম। লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড জাহাঙ্গীর আলম চৌধুরী, হুম। উনি মানে বিএনপির সময়ে ডিজিএফ এর হেড ছিলেন। ডিজিএফ এর না, সরি, বিডিআর এর হেড ছিলেন, হুম। এখন যেটা বিজিবি। হুম। হুম। উনি তারপর কি হচ্ছে শেষ আইপিএস হেড? হ্যাঁ, না, না, রাইফেলস তো ছিল এসএসসি মনে তো হয়, মারা গেছে রাইফেলস। ওই যে কুতেই মারা হ্যাঁ, গেছে হ্যাঁ, ওই হ্যাঁ, যে শাকিল, জেনারেল শাকিল। বিডিআর গণহত্যাতেই যাকে মেরে ফেলে আওয়ামী লীগ সরকার। হ্যাঁ, হ্যাঁ, শাকিলের ছেলেও আওয়ামী লীগ সরকারকে দোষারোপ করছে। হুম। হুম। তো উনি হচ্ছে মানে উনি খুবই প্রো বিএনপি, মানে এটা আসলে বলা যায়। আর একটা জিনিস তো লক্ষণীয় যে পুরা প্রশাসনের এখন বিএনপির লোকজনের এক ধরনের মানে পাওয়ারফুল পজিশন গুলায় তারা প্লেসড হইতেছে, অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে। এই এই লোকটাও হচ্ছে উনি খুবই এন্টি ইন্ডিয়ান, প্রো বিএনপি। কারণ ওনার সময়ে উনি হচ্ছে বর্ডারে কোনো টলারেন্সি করে নাই। হুম। এই যে ইন্ডিয়া কিলিং টিলিং বা ইন্ডিয়া হচ্ছে বর্ডারে যা করে আর কি, তো উনি হচ্ছে সবসময় পাল্টা জবাব দিছেন।
এরকম একটা ইমেজ আছে ওনার। তারপর হচ্ছে ওই একটা জিনিস আমি পাইলাম যে ওই সিরিজ বোমা হামলা হয় না, মনে আছে কিনা, 17ই আগস্ট? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হয়েছিল একটাই, হ্যাঁ একবারই হয়েছিল, যেটা ওই 63 জেলায় বোমা হামলা হয়েছিল 500 জায়গায়। তো উনি ওই সময় এটাকে ইন্ডিয়াকে দোষারোপ করছিল, যেটা হ্যাঁ যেটা তখনকার হচ্ছে বিএনপির নেতারাও মানে সর্ট অফ ইন্ডিয়াকে বলছিল যে ইন্ডিয়ার হাত আছে এখানে। তো উনি আরেকটা জিনিস করছে, ওই যে আমরা এখন ভুলে গেছি, বঙ্গ সেনা নামে একটা বিষয় ছিল। বঙ্গ সেনা অনেকে বলে যে হরকতুল মুজাহিদ যেমন হচ্ছে এই বাংলাদেশ থেকে উৎসারিত একটা ইন্ডিয়ায় জঙ্গি সংগঠন, আর বঙ্গ সেনা হচ্ছে ইন্ডিয়ায় হিন্দুত্ববাদী একটা জঙ্গি সংগঠন, যারা হচ্ছে একটা বিশাল বড় দেশ করতে চায়, আসাম, তারপর বাংলা, ত্রিপুরা, এই এলাকাগুলো নিয়ে। তো ওইটা নিয়ে আমি যতদূর সরি আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা আমি যতদূর জানি তারা বাংলাদেশের কিছু ডিস্ট্রিক্ট, হিন্দু প্রধান ডিস্ট্রিক্ট নিয়ে আলাদা দেশ চায়। এই বঙ্গসেনারা কিছু অদ্ভুত কাজ করেছে, মানে এরা হচ্ছে কিছু বই লিখেছে ওই যেগুলো ইন্ডিয়াতেই পাওয়া যায়। ওকে মানব কিছু না না, আমার দুইটা প্রশ্ন ছিল। একটা হচ্ছে যে 64 জেলায় যখন বোম্বিং হয়, 63 জেলায়, 63 জেলা বাদ গেছে কোনটা? গোপালগঞ্জ? না এটা কি আপনারা জানেন যে কোনটা বাদ গেছে? আমি আসলে জানি না। গোপালগঞ্জ আমি জানি না, না না খাগড়াছড়ি খুব সম্ভবত বাদ গেছে। দ্যাটস সামথিং। কারণ খাগড়াছড়ি নিয়ে হচ্ছে আমার কিছু অবজারভেশন ছিল। আমাদের দেশের লোকজন যেরকম বলে না যে ধরেন প্রচুর, বিশেষ করে বাঙালি কমিউনিটিতে, কিন্তু বাঙালির বাইরেও আমি দেখছি বলতে কাউকে কাউকে, ওই যে স্বাধীন জুমল্যান্ড করার অপতৎপরতা চলছে, এরকম কথাবার্তা। যে কোনো দেশেই তো আসলে এরকম ফ্রিঞ্জ এলিমেন্ট থাকে, যে কেউ না কেউ হয়তো বলবে, ধরেন স্বাধীন মিরপুর, স্বাধীন পঞ্চগড়, এরকম বিভিন্ন রকমের স্বাধীনতা। আমি রিসেন্টলি দেখতেছিলাম যে সিলেটের লোকজনের মধ্যে কি জানি একটা হয়েছে, তারা সিলেটি ভাষায় বিলবোর্ড করতে চায় সিলেটে, হুইচ ইজ ডিবেটেবল কিন্তু নাইস। কারণ কিছুটা তো আসলে সবারই নিজের সেলফ ডিটারমিনেশন অধিকার থাকার কথা ইউএন এর চার্টার অনুযায়ী। আচ্ছা, মুন্সিগঞ্জে বোমা হামলা হয় নাই? স্ট্রেঞ্জ এবং ভেরি ইম্পর্টেন্ট। আমাদের মনে রাখা উচিত যে কোন জেলায় বোমা হামলাটা হয় নাই। মুন্সিগঞ্জ, সাবেক বিক্রমপুর। এখন এই যে কালিদাস বৈদ্য, সরি, ওনাদের একটা দল আছে, আপনি যেটা কথা বলছেন, বঙ্গ সেনা। আমি দলটাকে চিনি কিভাবে বলি? দলটাকে আমি চিনি হচ্ছে একটা বইয়ের কারণে। এই বইটা হচ্ছে মানে কলকাতার মাঠে ঘাটে পাওয়া যায়। এক্স্যাক্টলি। আমি জীবন এক সময় হচ্ছে কলকাতায় এগুলো যাওয়া আসা করতাম, কারণ ঢাকার কাছে ধরেন 500 টাকা খরচ করলে কলকাতা চলে যাওয়া যায়, একটা সিনেমা দেখে চলে আসা যায়, এবং সিনেমার টিকিটের দাম ওখানে অনেক কম। তো কলকাতায় হচ্ছে এই বইটা খুবই জনপ্রিয়। বইটার নাম কি? বইটার নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবের অন্তরালে 71, এরকম একটা নাম। না, মানে ওই বইটা বঙ্গবন্ধুকে নিয়ে লেখা। আমিও পড়েছি, মানে আমি সম্পূর্ণ পড়ি নাই, কিন্তু আমি কিছু অংশ সেই বইটার পড়েছি। সেখানে দাবি করা হয়েছে সারপ্রাইজিংলি যে হচ্ছে যে আমাদের যে মুক্তিযুদ্ধের শহীদ, এই শহীদে কোনো মুসলমান মারা যায়নি, হিন্দুরাই মারা গিয়েছে, এবং হিন্দুরাই বাংলাদেশ স্বাধীন করেছে, এবং হিন্দুরা বাংলাদেশ স্বাধীন করার পর মুসলমানরা তাদেরকে তাড়িয়ে দিয়েছে। এই ধরনের কিছু আলাপ ওখানে। ওইটাই না, ওই বইয়ে আরো কিছু অদ্ভুত আলাপ আছে। যেমন আমি হচ্ছে একবার কলকাতার একজন মুসলমান ট্যাক্সি ড্রাইভারের কাছে প্রথম শুনছিলাম যে বাংলাদেশ নাকি 71-এ স্বাধীনতার জন্য বাংলাদেশের অর্ধেকটা ইন্দিরা গান্ধীর কাছে বিক্রি করে দিছিল। উইচ ইনক্লুডস, যারা কলকাতায় কখনো গেছেন, ওই ট্যাক্সি ড্রাইভার দাবি অনুযায়ী শিয়ালদা স্টেশন থেকে শুরু করে একেবারে বনগা পর্যন্ত, মানে কলকাতার অর্ধেকটাও নাকি বাংলাদেশের ভেতর ছিল, মানে পূর্ব পাকিস্তানের ভেতর ছিল। এরকম রিডিকুলাস দাবি আমি ওখানে প্রথম শুনি। সেটা ধরেন আজ থেকে প্রায় 5-6 বছর আগে। মানে ওয়ার ডাজ ইট কাম ফ্রম ইভেন? কিন্তু এরপর আমি হচ্ছে কলেজ স্ট্রিট ওই বইটা পাওয়ার পর, বইটার নাম হচ্ছে বাঙালির মুক্তিযুদ্ধের অন্তরালে শেখ মুজিব, আমি খুবই হতবাক হয়ে গেছি। কারণ আমি আবিষ্কার করলাম যে কলকাতার লোকজন যা যা বিশ্বাস করে বাংলাদেশ সম্পর্কে, তা সবাই আপনি একটা বইয়ে পাবেন, ইনক্লুডিং বাট নট লিমিটেড টু শেখ মুজিব নাকি ইসলামিস্ট। আবার প্যারাডক্সিক্যালি শেখ মুজিব নাকি বাংলাদেশকে বিক্রি করছে ইন্ডিয়ার কাছে, এবং অংশ বিশেষ বিক্রি করছে। আবার প্যারালালি তসলিমা নাসরিন নিয়ে অনেক ভালো কথাবার্তা আছে বইটায়। এখন তসলিমা নাসরিনের এগেইনস্টে আমার কোনো বিদ্বেষ নাই, ওনাকে দেশ তাড়া করা হয়েছে, ব্যাপারটা খুবই দুঃখজনক। কিন্তু তসলিমা নাসরিনকে নিয়ে ভালো কথা বলবে কলকাতার লোকজন, এটাও অ্যাজ ইফ ওই বইটাকে ফলো করে হয়। মানে ওই বইটা যদি পশ্চিমবঙ্গের মানুষের মানসিকতা ধরতে চান, তাহলে বইটা খুবই মজার। যেমন আমি বলতে চাচ্ছিলাম যে ওই সময় যদি সুষুপ্ত পাঠক ওই বইটার সময় জন্মগ্রহণ করতো, বা তখন যদি ফেসবুক থাকতো, ওর নামটা ওই বইটার মধ্যে থাকতো, সম্ভবত থাকতো আর কি। মানে হয়তো বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি হয়তো
জায়গা পাই যেতেন। মানে বইটা খুবই স্ট্রেঞ্জ। চিত্তরঞ্জন সুতার সম্পর্কে অনেক ভালো ভালো কথাবার্তা। চিত্তরঞ্জন সুতার একজন খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার 71-এর পার্সপেক্টিভে, কারণ তিনি ভারতের নাগরিক হয়ে বাংলাদেশে আবার ইলেকশন করছেন। মানে ইটস এ দুইটা দেশেরই কিন্তু মানে হচ্ছে এমপি ছিল আর এমপি দুইটা দেশেরই রিপ্রেজেন্টেটিভ ছিলেন বলে আমরা শুনি। ইটস এ সুপার মেস। তো এই বঙ্গসেনা হচ্ছে, ইভেন বঙ্গসেনার সাথে একটা লোকের খুব ভালো কানেকশন ছিল। তিনি 75 থেকে 90 পর্যন্ত ভারতে পালায় থাকা একজন মানুষ, আমরা তাকে চিনি অনেকে, নাম হচ্ছে কাদের সিদ্দিকী। ইয়েস। তো বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং বঙ্গসেনা কালিদাস বৈদ্যর মধ্যে ভালো কানেকশন ছিল। এবং ওই বঙ্গসেনার প্ল্যান ছিল আসলে, ধরেন মানে বঙ্গসেনার প্ল্যান না, আমি এটাকে দেখিয়েছি এইভাবে যে 71 সালে ভারতের কিছু অংশ যেহেতু বিশ্বাস করতো যে বাংলাদেশটাকে তো নিয়ে নেওয়া যায়, কালিদাস বৈদ্যরা ওই স্বপ্নটা ছাড়তে পারে নাই। দে ওয়ান্টেড টু টেক ইট, তারা ওই জায়গাটা নিতে চাইছে। এখন অনেক মুসলমান ওখানে, এবং এদের মধ্যে স্পষ্ট মুসলিম বিদ্বেষ থাকার কারণে হয়তো নিতে পারতো না, সেটা তো রিয়েলিটি চেক। কিন্তু ওই রিয়েলিটি চেকের ভিতর থেকেই তারা হচ্ছে দে ওয়ান্টেড টু, মানে তারা তাদের মতন পুশ করতে চেষ্টা করছে। এবং এই কালিদাস বৈদ্যকে শেষ পর্যন্ত ফাইনালি হারাইছে, আমি পরে চেক করলাম, আসলে এই জাহাঙ্গীর আলম চৌধুরীর লোকজন, মানে লোকজন তো না, অ্যাকচুয়াল বাংলাদেশ আর্মি না, বাংলাদেশ রাইফেলস 2003-4 সালে কালিদাস বৈদ্যদের এগেন্সে শেষ তাদের অপারেশনটা চালায়। এবং এই অপারেশনটা ঘটে হচ্ছে অপারেশন ক্লিন হার্টের অব্যবহিত পরেই। মানে আমি যেটা দেখি সেটা হচ্ছে বিএনপি প্রথমে ইন্ডিয়া যে মাওবাদীগুলো ছিল, যারা কিছু হইলে ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে সুন্দরবনে ঢুকতো অ্যান্ড গট সেভড, মানে ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করতেছে বেঁচে যেত, বিএনপি আমাদের র্যাবের মাধ্যমে, তখন র্যাব হয়ও নাই, পরবর্তীতে এদেরকে দিয়ে র্যাট এবং র্যাব হয়, এদের মাধ্যমে ওই জায়গাটাকে কচুকাটা করছে, ওই জায়গার সমস্ত মাওবাদীদের, যার ফলে পরবর্তীতে নকশাল আন্দোলন মরে পূর্ব গেছে। বাংলা এবং পশ্চিম বাংলা দুই এলাকারই কিন্তু মানে মাওবাদী যারা ছিল, হ্যাঁ, যারা কুষ্টিয়া খুলনায় বড় হয়েছে তারা হয়তো অনেকে মনে করতে পারে, খুলনা এবং ওই ইয়ার দিকে নর্থ বেঙ্গলের দিকে অনেকে ছিল আর কি, যারা গলাকাটা বাহিনী, সর্বহারা বাহিনী, তাদেরকে নাই করে দিচ্ছে। কিন্তু নাই করে দেওয়ার পর আরেকটা মিসক্রিয়েন্ট ফোর্স ছিল, যাদের কথা বলা হয় না, বঙ্গসেনা, তাদের ধান্দা ছিল হচ্ছে বাংলাদেশকে ইন্ডিয়াতে অ্যানেক্স করানোর পরিস্থিতি তৈরি করা, ওদেরকেও নাই করে দিচ্ছে। এবং এটার কৃতজ্ঞতা আসলে এই ইন্টারিম গভর্নমেন্টের এই অ্যাডভাইজার কিছুটা হলেও পায়, এবং তার আগের জন্য পায় ফজলুর রহমান সাহেব। ফজলুর রহমান সাহেবের ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। ওনার কিন্তু চাকরি চলে যায় হচ্ছে আওয়ামী লীগ আমলে। এই লোকটা যখন বিজিবির প্রধান ছিল তখন কিন্তু বাংলাদেশের সাথে একটা বিশাল ঘটনা ঘটে। ঘটনাটা কি, যে পাদুয়া নামে একটা জায়গা 1971 সাল থেকেই মানো, আমি একটু মিস করে যাচ্ছি, তার মানে আপনি বলতেছেন প্রথমে হচ্ছে ফজলুর রহমান নামে এক ভদ্রলোক রাইফেলসের চিফ ছিলেন, এরপরে চিফ ছিলেন, হ্যাঁ রাইফেলসের, এরপর চিফ ছিলেন হচ্ছে জাহাঙ্গীর আলম চৌধুরী, যিনি এখন অ্যাডভাইজার। এরপর চিফ ছিলেন শাকিল আহমেদ, যাকে হচ্ছে আওয়ামী লীগ বিডিআর গণহত্যা সাজানোর সময় অনেককে মেরে ফেলার সময় ওনাকে মেরে ফেলে। এটা হচ্ছে সিকোয়েন্স। তাহলে আমরা এখন কথা বলতেছি অ্যাডভাইজারের আগের জনকে নিয়ে, জাস্ট মেকিং ইট ক্লিয়ার টু দ্য অডিয়েন্স। হ্যাঁ, তো মানে যাকে মানে মেজর জেনারেল ফজলুর রহমান কিন্তু হলো মানে একটা ভালো বোল্ড স্ট্যান্ড নাই। বোল্ড স্ট্যান্ডটা কি, যে পাদুয়া নামে একটা আমাদের জায়গা আছে, হ্যাঁ, এই পাদুয়াটা মেঘালয়ের, আমি যদি ভুল না করে থাকি, ভুল হইতে পারি, মেঘালয়ের বর্ডারে আর কি। তো এইটা কিন্তু 1971 সাল থেকেই বা পাকিস্তান আমল থেকে একটা ডিসপিউটেড জোন ছিল আর কি, ইন্ডিয়া এটা দখল করে রাখছিল। হ্যাঁ, এই জায়গাটা হইলো, হ্যাঁ, ইন্ডিয়া এখানে মুক্তি বাহিনীকে ট্রেনিং করাইতো। হ্যাঁ, তো ওই ট্রেনিং ক্যাম্পটা ওরা ছাড়ে নাই, এটা হচ্ছে আর কি। বলো তুমি। যতদূর আমি জানি এটা ইন্ডিয়া ইস্ট পাকিস্তান টাইমেও ইন্ডিয়ার হাতেই ছিল, কিন্তু এটা পাকিস্তানের হওয়ার মানে এটা মানে পাকিস্তানের পার্ট হওয়ার কথা, কিন্তু মানে আমাদের তো অনেক ঝামেলা, আমাদের এই ঝামেলাটা তো আমাদের শেষ হয় 2015 সালে। আমি সেই জায়গায় আসছি, 2015 সালের ব্যাপারটাতে আসছি। তো যেটা হয় যে ওই পাদুয়াতে আমাদের বিডিআর তৎকালীন তারা হলো ওই জায়গাটা দখল করে নেয়, এটা নিয়ে ক্ল্যাশের শুরু। এরপরে রৌমারিতে আর একটা মানে বিএসএফ অ্যাটাক করে হচ্ছে ওখানকার সাধারণ জনগণের উপরে কোনো হামলা করে, এইটার প্রতিবাদে হচ্ছে আমাদের বিডিআর পাল্টা অ্যাটাক করে। এই পাল্টা যখন অ্যাটাক করে বিএসএফ এর 16 জন মারা যায়, ঠিক আছে, আর আমাদের মারা যায় 3 জন। 3 জনের মধ্যে একজনকে ওরা হলো হচ্ছে আসলে ডিরেক্ট মারতে পারে, আর 2 জন মনে হয় হলো হচ্ছে মানে আহত অবস্থায় মারা যায়। কিন্তু বিএসএফ এর কিন্তু 11 জন মানে হচ্ছে মানে একেবারে সম্মুখ যুদ্ধে হলো মারা যায় আর কি, ঠিক আছে। তো এইটা নিয়ে ক্ল্যাশের কিন্তু শুরু, বিডিআর কে নিয়ে যে হচ্ছে ইন্ডিয়ার যে সমস্যা, ইন্ডিয়ার যে চিন্তা ভাবনার সমস্যা, এটা কিন্তু আমরা মানে এখন যত এটা ভারত অস্বীকার করুক
আর আওয়ামী লীগ সরকার অস্বীকার করুক আর যেই অস্বীকার করুক, আমরা কিন্তু দেখতে পাই সমস্যা কিন্তু সেখান থেকেই, এবং এই ভদ্রলোকের কিন্তু চাকরি নিয়ে নেওয়া হয়। হ্যাঁ, তারপরে কি ঘটে আমি যদি হচ্ছে এবং পাদুয়া কি সোহাগ, এটা কি জানো যে পাদুয়া কি এখনো হচ্ছে ইয়ার মধ্যে, মানে এখনো কি হ্যাঁ, বাংলাদেশের? ইন্টারেস্টিং থিং হচ্ছে আমরা তো হচ্ছে মানে 10,000 একরের মতো ল্যান্ড মনে হয় এই আওয়ামী লীগ সরকারের সময় আমরা একটু বেশি পাইছিলাম। 2015 এটা সালে। হ্যাঁ 2015 সালে মানে আমাদের ছিটমহল ওদের ছিটমহল বিনিময়ের পরে আমরা হচ্ছে 10,000 একরের মতো জিতছিলাম আর কি। এটা একটা ভালো ট্রায়াম্প আমি বলবো। কিন্তু ওরা কি করছে, পাদুয়াটা অফিসিয়ালি ওদের বর্ডারে নিয়ে নিচ্ছে। এখন ম্যাপ দেখলে আমরা দেখবো যে পাদুয়াটা হচ্ছে ইন্ডিয়ার পার্ট অফিসিয়ালি। আমি মানে আসলে মেজর পাদুয়ার আশেপাশে গেছি, জাফলং যে জায়গাটা, জাফলং এর পাশেই হ্যাঁ কিন্তু হ্যাঁ পাদুয়া। হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা তাহমিলের পাশে। waterfall আছে সুনামগঞ্জে, পান্তুমাই, চিনেন কিনা জানি না, ওই ইয়ার পাশেই হাওড় এলাকায় খুব অল্প কয়েকটা ওয়াটারফল। পান্থুমাই ওয়াটারফলটা হচ্ছে বাংলাদেশে পড়ছে, কিন্তু বিনিময়ে পাদুয়াটা পড়ছে হচ্ছে ওই পাশে। আচ্ছা, পান্তুমাই তো আমাদেরই ছিল বরাবরই, ওটা তো ইন্ডিয়ার হুম। কখনোই ছিল না। না না, এটা কিন্তু কি? আপনি জাফলং থেকে পান্থুমাই যাওয়ার পথে আসলে আপনি পাদুয়ার পাশ দিয়ে যান, আচ্ছা স্ট্রেট লাইন আচ্ছা কাটলে আপনি পাদুয়া দিয়ে যাইতেন। আচ্ছা আচ্ছা, এটা আমরা একটু ঘুরে যাই তাই তো? একটু ঘুরে যেতে হয়। আচ্ছা, আমাদের তো সবই ঘুরে যাওয়ার কারবার। বাংলাদেশের তো ধরেন সিলেট থেকে যদি আপনি চিটাগাং যান, সেটাও তাহলে আপনাকে হেঁটে দেখবেন যাওয়া যে যেত আসলে, হিসাবে সোজা যাওয়া যেত। হুম। হিসাবে মানে কি, উপরে তো প্লেন আছে, আগরতলা নামে একটা শহর আছে রাস্তায়, হ্যাঁ, জানি। আগরতলায় বাস থামানোর কথা, কিন্তু সেটা ঘুরে কুমিল্লা হয়ে যেতে হয়। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম আর কি, যে তো এই বিডিআর এর যে হচ্ছে ব্যাপারটা, এটার কিন্তু আমরা অনেক মানে এর সিলসিলা কিন্তু ছোট না, এর সিলসিলা কিন্তু বিশাল। বিশাল বলতে 2009 সালে যখন হলো হচ্ছে 2008 সালের ডিসেম্বর মাসে 29শে ডিসেম্বর মানে আওয়ামী লীগ হচ্ছে ক্ষমতায় আসে, মহাজোট সরকার ক্ষমতায়, মহাজোট সরকার ক্ষমতায় আসে। তো এই 29শে ডিসেম্বর আসার পরে আমরা বিডিআর, আমি তখন এসএসসি পরীক্ষার্থী, আমার স্পষ্ট মনে আছে। আহ, 2000 আমাদের তখন এসএসসি পরীক্ষা চলছিল, মানে হচ্ছে বিডিআর বিদ্রোহের সময়, এবং ওই সময় হলো হচ্ছে ফেব্রুয়ারি মাসের 25 আপনি ছোট। তারিখে হচ্ছে এই ঘটনাটা ঘটে। এবং এই ঘটনাটা যখন ঘটে, এইখানে কিন্তু সব বিভিন্ন হচ্ছে এই যে বিডিআর এর যারা হলো হচ্ছে বিভিন্ন জায়গায় ছিল, এবং যারা হলো হচ্ছে আহ, ভারতের বিপক্ষে বিভিন্ন সময় অবস্থান নিয়েছে আর কি, হুম। তাদেরকে বেছে বেছে তাদেরকে পোস্টিং দেওয়া হয় হচ্ছে বিডিআর হেডকোয়ার্টারে। মানে কারো পোস্টিং 7 দিন আগে হয়েছে, কারো পোস্টিং 1 মাস আগে হয়েছে। মানে প্ল্যানিংটা বোঝা যাচ্ছে এখানে, প্রায় 2-3 মাস ধরে প্ল্যানিং করছে। মানে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে, আসার পর 2-3 মাসের মধ্যে হচ্ছে এমন একটা জিনিস করব যেখানে এই অফিসারদেরকে মেরে ফেলা হবে। হ্যাঁ, হুম হুম। এবং এই অফিসারদের মধ্যে অনেকেই মারা যায়, প্রায় 57 জন অফিসার মারা যায় আমরা জানি। কিন্তু এই 57 জন অফিসার মারা যাওয়ার পরে কি ঘটে, এইটা হলো ইন্টারেস্টিং। 57 জন অফিসার মারা যাওয়ার পরে কিন্তু এইটার নাম করে আরো অনেক অফিসারদের হচ্ছে ইয়া করা হয় আর কি, আম, মানে গুম করা হয় আর কি। আমি যেটাকে বলবো যে অনেক অফিসারকে, মানে আয়নাঘরের শুরুটা কিন্তু আমরা ভাবি মনে হয় সাধারণ মানুষকে দিয়ে আয়নাঘরে শুরু হয়েছে, ব্যাপারটা কিন্তু তা না। হুম হুম। আয়নাঘরের ব্যাপারটা শুরু হয়েছে যে আর্মি অফিসারের মধ্যে, আর্মি অফিসারদের টর্চার করার জন্য আয়নাঘর করা হয়েছে। তারপরে এইটা ফুলে ফেপে উঠে, মানব কিছু না বলতে না, বলেন, চাচ্ছি। ফুলে ফেপে ওঠে। হ্যাঁ, মানে এটা ফুলে ফেপে উঠে আলটিমেটলি সাধারণ মানুষ এখানে ভিকটিম হয়েছে আর কি। আচ্ছা, আমি যদি আয়নাঘর নিয়ে আপনাদেরকে একটা জিনিস জানাতে পারি, অ্যাকচুয়ালি কাইন্ড অফ ইন্টারেস্টিং। আপনি যদি ওই র নামের যে অর্গানাইজেশনটা আছে, ওদের যদি একটু হালকা হুম। পড়াশোনা করেন, ওদের কাজকর্ম নিয়ে, আপনি আবিষ্কার করবেন যে শুধু ওরাই না, অ্যাকচুয়ালি মুঘল আমল থেকেই মুঘলদের যে বিভিন্ন কোর্ট ছিল, বা মুঘল দ্বারা ইনফ্লুয়েন্সড রাজস্থানের রাজপুতদের যে কোর্টগুলো, যেমন আম্বের কেল্লা নামে একটা ফোর্ট আছে, হুম। ওই জায়গাটার নাম কি, রাজস্থানেই আম্বের হুম। কেল্লা, অ্যাজ ফার এজ আই রিমেম্বার জয়পুরের খুব কাছে। ওদের সবগুলোতে মেয়েদের জন্য একটা মহল থাকতো। আপনারা কি জানেন এই সম্পর্কে? মহলটার নাম কি আপনারা জানেন? আয়না মহল মেবি। মহলটার নাম হচ্ছে শীষমহল। শীষমহল মানে শীষমহল, হচ্ছে হ্যাঁ, আয়নাঘর। এবং আয়নাঘর। এই আচ্ছা। শীষমহল গুলাকে হচ্ছে একটা রেফারেন্স বলে, আওরঙ্গজেব তার বাপকে আটকায় রাখছিল এই শীষমহলে। এবং পরবর্তীতে 1940s, 1950s, 1960s, 1970s যখন ইন্ডিয়ান ইন্টেলিজেন্স পাওয়ারফুল হয়ে উঠতেছে, তারাও বিভিন্ন ফোর্টের শীষমহলে প্রিজনার আটকায় রাখছে, এইরকম নিউজ পাওয়া যায়, বিশেষ করে ও হরিয়ানা মাই রাজস্থান গড। অঞ্চলে। সো আয়নাঘরের শুরুটা আসলে বাংলাদেশ আর্মির সাথেও না, মানে আয়নাঘরের এবং শুরুটা এবং অনেক। আমি এখানে কিছু জিনিস অ্যাড করতে চাই মানব, ঠিক আছে? এটা খুবই ইন্টারেস্টিং।
ইন্টারেস্টিংটা ব্যাপারটা হইলো এই গুমের সিলসিলা কিন্তু এই যে হচ্ছে 2009 সাল থেকে শুরু হয়েছে ব্যাপারটা তা না, বা 2011-12 দিকে বা আমরা শেষের দিকে এসে একটা বিস্ফোরণ ঘটেছে ব্যাপারটা তা না। আমরা 1971 সালে আমাদের 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা পাই, আমাদের ঢাকা আমরা জিতে যাই। এই 1971 সালে ডিসেম্বরের পরে আমাদের একজন মহান মুক্তিযোদ্ধা আছেন, সেটা হলো হচ্ছে মেজর জলিল। সে কিন্তু মানে এক খুবই কি বলবো অনেক বড় বড় যুদ্ধ উনি লড়েছেন আর কি। হ্যাঁ, তো মেজর জলিল কিন্তু হলো হচ্ছে উনি একটা বই লিখেছেন, আমি যদি ভুল না করে থাকি বইটার নাম হচ্ছে অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা। আমি ঠিক বলছি মানব? হ্যাঁ, মানে এই বইটাতে উনি হচ্ছে মেনশন করেছেন কিভাবে ইন্ডিয়ানরা জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছিল বাংলাদেশ থেকে জিনিসপত্র, এবং এই লুট করার সময় এই লোকটা কিন্তু হলো হচ্ছে এই লুটপাট ঠেকাতে চায়, এবং এই ঠেকানোর জন্য তাকে কিন্তু গুম করা হয়। এবং এই গুমটার তারিখ কত জানিস? কত? এই গুমটার তারিখ হলো 31শে ডিসেম্বর অথবা 30 ডিসেম্বর। কাকে? মেজর জলিলকে? মেজর জলিলকে। তাকে হচ্ছে তার কোনো খোঁজ পাওয়া যায় না, বেশ কিছুদিন তার কোনো খোঁজ পাওয়া যায় না। ফিরে আসছে পরে? ফিরে আসছে তাকে, মানে সে যেহেতু ইন্ডিয়ানরা লুটপাট করে নিয়ে যাচ্ছিল জিনিসপত্র, মানে ইন্ডিয়ান সোলজাররা বা ইন্ডিয়ান অথরিটি, এই জন্য সে হচ্ছে ওই সময় সে ঠেকাচ্ছিল জিনিসগুলো, ঠিক আছে? মানে সেই ঠেকানোর সময় তাকে হলো হচ্ছে আটকানো হয়, এবং হচ্ছে তাকে এই কারণে যশোর সেনানিবাসে এরকম আয়নাঘর টাইপের এরকম একটা জায়গায় তাকে রেখে দেওয়া হয়। তাকে হইলো হচ্ছে বিভিন্ন মানে তার দাবি অনুসারে যে হচ্ছে মানে একটা জায়গা যেখানে পাকিস্তানি মিলিটারি টর্চার করতো, ওইরকম একটা টর্চার সেলে তাকে আটকায় রাখা হয়। এরপরে আমি আসি, গুমের সিলসিলা কিন্তু শেষ হয়নি। সে কিন্তু মুক্তি পেয়ে যায় তার 1.5 মাস পরে, মেবি মার্চ মাসের দিকে সে মুক্তি পেয়ে যায় আর কি। তো মার্চ বা ফেব্রুয়ারির দিকে মুক্তি পেয়ে যায় আর কি। বঙ্গবন্ধু আসতেছে জানুয়ারি মাসের, না বঙ্গবন্ধু আসার অনেকদিন পরেই আসলে জানুয়ারি মাসের 10 তারিখে। এরপরে হচ্ছে কাহিনীটা হলো আরেকজনের নাম বলবো হচ্ছে স্টুয়ার্ট মুজিব। ইনাকে কেউ চিনো? এই হলো হচ্ছে স্টুয়ার্ট বংশ? না, স্টুয়ার্ট হচ্ছে নেভির স্টুয়ার্ট। তো উনি হলো হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা 3 নম্বর আসামি অথবা 4 নম্বর আসামি, 3 নম্বর আসামি হওয়ার কথা। 3 নম্বর আসামি, এটার অর্থটা হইলো কিন্তু হচ্ছে সে কিন্তু গুরুত্বপূর্ণ একজন আসামি, ঠিক আছে? মানে যে কজনই আছে সবাই গুরুত্বপূর্ণ। তো এই লোকটাকে হচ্ছে জানুয়ারি মাসে, স্বাধীন বাংলাদেশ 1972 সালের জানুয়ারি মাসে সাদা পোশাকে তেজগাঁও এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। খুবই ইন্টারেস্টিং কিন্তু ঘটনাটা। এটা কিন্তু কেউ বলে না যে এই লোকটা যে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি এবং যে আসলে 71-এ মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, তাকে কেন গুম করা হবে। এবং সে কিন্তু ওসমানী হচ্ছে আমাদের হচ্ছে পাপা টাইগারের সাথে সে হলো হচ্ছে দেখা করতে যায়, এবং ওই দেখা করতে যাওয়ার সময় তাকে একটা মাইক্রোবাস, সাদা মাইক্রোবাস মনে হয় তাকে নিয়ে যায়। মানে এই যে মাইক্রোবাসে তোলার কাহিনী, এই যে একটা মানুষ কিন্তু, এবং সে আর কোনোদিন ফিরে আসে না আমাদের মাঝে। আমরা জানিও না এই লোকটা আসলে ওসমানী সাহেবের সাথে আসলে কি কথা বলতে চেয়েছিল এবং তাকে কেন গুম করা হলো। এবং বঙ্গবন্ধুর যে সরকার, সে এই লোকটার পিছনে কোনো ধরনের কোনো কিছু আর ঘাটাঘাটি করে নাই। এই লোকটা বাদে আমি আর একটা মানুষের কথা বলতে চাই, যেগুলো জহির রায়হান। তার কথা আমরা জানি কারণ সে তো ইন্টেলেকচুয়াল সোসাইটির পার্ট, এই জন্য ইন্টেলেকচুয়ালরা আসলে তাকে নিয়ে অনেক কথা বলছে। কিন্তু বিভিন্ন সূত্র মতে এই লোকটাকে গুম করার পিছনে আসলে আওয়ামী লীগ যে দাবিটা করে বিহারীরা করেছে, বিহারীরা তাকে চিনবে কিসের জন্য? বা সাধারণ বিহারী তাকে যদি মারতে হয় 14 ডিসেম্বরে মেরে ফেললেই তো হয়। হ্যাঁ, তাকে মারার জন্য আসলে 31 জানুয়ারি লাগবে কিসের জন্য? 31 জানুয়ারি লাগবে এই কারণে না, উনি 14 ডিসেম্বর ইন্ডিয়া ছিল। মানে আমি বলতে চাচ্ছি যে সরি, ওনার ভাইকে মেরে ফেলছিল। হ্যাঁ, ওনার ভাইকে মেরে ফেলছিল। হ্যাঁ, হচ্ছে শহীদুল্লাহ কায়সারকে মেরে ফেলেছিল। আমি বলতে চাচ্ছি এই লোকটাকে কিন্তু সে তো ভাইকে খুঁজতে যে, মানে আমি যতদূর জানি তার ব্যাপারে সে হলো খোঁজ দিতে যাচ্ছিল আর কি, যে তাকে কেউ ইনফর্ম করছে ফোন দিয়ে যে হচ্ছে ওনাকে হলো হচ্ছে এইখানে আছে, শহীদুল্লাহ কায়সার এখানে আছে। এবং উনি কিন্তু তার কিছুদিন আগে উনি কিন্তু এরকম কথাবার্তা বলছিল, আমি কিন্তু সবকিছু ফাঁস করে, আমি একটা সংবাদ সম্মেলনে ডাকবো এবং এই সংবাদ সম্মেলনে আমি অনেক কিছু ফাঁস করে দিব, এরকম অনেক ধরনের কথাবার্তা চলছিল।
না, উনি হচ্ছে একটা সংবাদ সম্মেলন করে বলছিল আমি অমুক তারিখ হচ্ছে একটা সংবাদ সম্মেলন করব, এর 2-1 দিনের আগে আর কি উনি গুম হয় আর কি। ওনাকে একজন ফোন এই দিয়ে জন্যই বলে যে শহীদুল্লাহ কায়সার বেঁচে আছে, আপনি আসেন তাকে। তো এই তাকে জন্যই কিন্তু নিয়ে যায় হচ্ছে একজন ইন্ডিয়ান কমান্ডার ছিল তার সাথে, ইয়েস। এবং উনি মরে নাই। হুম। তার তার পরিবার হচ্ছে তাকে তখন ফোন দিছে, বলছে যে আমরা এই গোলাগুলি হয়েছে, গোলাগুলির মাঝখানে ওনাকে রাইখা চলে আসতে হয়েছে আর কি। এরকম মানে একটা ন্যারেটিভ আমরা পাই। এই জন্যই আমি সিরিজ প্রেস কনফারেন্স করা পছন্দ করি না। আপনি একটা প্রেস কনফারেন্স করে বলে দিবেন সবকিছু, আমি 5 দিন পরে আরেকটি প্রেস কনফারেন্স করে সব ফাঁস করে দিব, এই হুমকিটা খুবই খুবই না, তখন তো তারা বুঝতে পারেনি, ঠিক আছে। না না না, এটা আমি পরবর্তীতে দেখছি। যেমন ধরেন আমার খুব মনে পড়ে একটা ছেলের কথা, রাজনীতি করতে এখনো করে, নুরুল হক নূরের সাথে রাজনীতি করে এখনো, নাম হচ্ছে রাশেদ খান। হুম আমার এখনো মনে পড়ে যে লোকটা হচ্ছে পালাইছিল, তখন খুব খুব তুমুল অবস্থা, তখন হচ্ছে ওই পরবর্তীতে যারা গণ অধিকার পরিষদ হয় বা ছাত্র অধিকার পরিষদ মানে হচ্ছে কোটা কমিটি যারা, ওদের উপর হুম বিশাল ধরপাকড় চালাচ্ছে ডিজিএফআই আর্মি ইত্যাদি ইত্যাদি। তো সে পালাইছে, কোথায় পালাইছে? মিরপুর 14 নম্বর। এখন আমরা জানি যে মিরপুর 14 নম্বর হচ্ছে ক্যান্টনমেন্টের পেছনে, ডিজিএফআই অফিস থেকে সম্ভবত 5 মিনিটের হাঁটা। তো সেইখান থেকে আবার তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এবং তখন সেটা লাইভ করে সে আমাকে বলে আমাকে বাঁচান, এবং সেটা নিয়ে আওয়ামী লীগের লোকজন জঘন্য মস্করা করছিল। একটা মানুষ বাঁচতে চাচ্ছে, তাকে নিয়ে মস্করা করতেছে, অথচ মানে মানে এই যে আওয়ামী লীগের এই যে গ্যাংটা, আমি ওদেরকে নিয়ে আর কথা বলতে চাই না। এই যে সিপ মানে অনেক কিছু আমরা কিন্তু দেখেছি, মানে তারও 4-5 বছর আগে যে সিপি গ্যাং এর উত্থান, এবং হুম এটা যে কি নোংরা ছিল, হ্যাঁ মানে এখনো এখনো আছে, হচ্ছে, মানুষগুলো এখনো এখনো তারা আছে। এক্সিস্ট করে। মানে তাদের কথাবার্তা, মানে তাদের কিছু স্পষ্ট কিছু শব্দগুলো, তাদের কিছু কিছু শব্দ আছে, তারা এখনো এই শব্দগুলো ব্যবহার করে, এবং এরা এত অশ্রাব্য ভাষায় হুম মানে হচ্ছে মানে নারী পুরুষ নির্বিশেষে তারা যেভাবে হামলে পড়ে অনলাইনে, হুম এটা এবং মানে আমি একটা ছোট দায় মুক্তি দিব যে বাংলাদেশ আর্মিতে যারা কাজ করেন বা বাংলাদেশ সিভিল সার্ভিসে যারা কাজ করেন, ইভেন পুলিশে, তারা তো আসলে অর্ডার ফলো করতে বাধ্য। হুম তাই তাদেরকে আমি অনেক দায় মুক্তি দিতে রাজি আছি। ওদের কাছে কোনো ফ্রিডম নাই ওয়েন দে অ্যাকচুয়ালি সাইন আপ ফর দ্য জব। এটা স্প্যানিশ একটা প্রবাদ আছে যে ওয়েন ইউ চুজ এ জব ইউ অ্যাকচুয়ালি চুজ এ সাইড। ওরা তো আসলে জবটাতে ঢোকার সময় সাইডটা চুজ করেন। হুম এইটা আসলে আমি ওদের তখন দোষারোপ করতে পারি না। আমি জাস্ট আশা করতে পারি যে তারা তৌবা করে ভালো হয়ে যাবে, এবং তাদের চিহ্নিত নেতারা হচ্ছে ধরেন ডিবি হারুন টাইপের লোকজন হলে একটা কথা। কিন্তু এই যে সিপি গ্যাং মানে যারা হচ্ছে বর্গা দেয় আর কি, মাথাটা বর্গা দেয়, যাদের একাডেমিক ফ্রিডম ছিল বিভিন্ন শিক্ষকদের, তারপরও তারা কাজ করতে যায় গভর্নমেন্টের হয়ে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষককে চিনি, প্রাইভেট বিশ্ববিদ্যালয় একটু কম দেখছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি প্রচুর শিক্ষককে দেখছি, আইন বিভাগে প্রচুর আছেন এরকম। আমার হুম নিজের ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স একটু কম, কারণ এরা তো আসলে একটু আতেল শ্রেণীর লোকজন, এরা নিজেদেরকে কতখানি ঢাবি মনে করে এটা নিয়ে সন্দেহ আছে বাজারে। কিন্তু আইন বিভাগ, আপনাদের গণিত, অনেক বিভাগ, প্রচুর বিভাগে এরকম টিচাররা আছে যারা হচ্ছে একাডেমিক ফ্রিডমটাকে নিয়ে তারপর বর্গা দিচ্ছিল হচ্ছে আওয়ামী লীগের কাছে, এবং পরবর্তীতে বর্গা দিতে বাদবে না।